তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। তোমরা জানো আরআরবি গ্রুপ ডি 2026 আগামী 3 আগস্ট থেকে শুরু হতে চলেছে, যার সিটি ইন্টিমেশন তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে। যারা যারা চেক করোনি তারা অবশ্যই প্রত্যেক দিন চেক করতে থাকো। আজকে আমরা করব 8/1/2026 শিফট 2 এর ওয়াল চ্যাপ্টার বেস্ট কম্পাইলেশন রিভিশন ক্লাস। এর মাধ্যমে তোমাদের কি হবে, পরীক্ষার আগে সমস্ত চ্যাপ্টার সম্পর্কে যেসব ইম্পর্টেন্ট পয়েন্ট সেসব ইম্পর্টেন্ট পয়েন্ট জানার মাধ্যমে তোমাদের স্কোর বুস্টার হিসেবে এটা খুব সুন্দরভাবে কাজ করবে, যাতে তোমরা পরীক্ষা হলে কোনো একটা টপিকের কোনো বিষয় না ভুলে যাও। ঠিক আছে? তোমরা যারা এখনো আমার ক্লাসগুলো করোনি তারা অবশ্যই আরআরবি গ্রুপ ডি এর ফুল লেকচার দেওয়া আছে, তোমরা যতটা পারো ততটা কমপ্লিট করে নাও পরীক্ষার আগে। ওকে, চলো আমরা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের আর কোন কোন বিষয় নিয়ে সমস্যা রয়েছে, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো তাহলে আজকের লেকচার আমরা শুরু করি, যার মাধ্যমে আমরা কি করব, আমরা করব 8/1/2026 শিফট 2 এর ম্যাথামেটিক্স সলভ উইথ চ্যাপ্টার চ্যাপ্টার রিভিশন। কেমন ব্যাপারটা? দেখো, আমি তোমাদের অনুপাত সমানুপাতের কিন্তু চ্যাপ্টার অলরেডি করিয়ে দিয়েছি। ঠিক আছে? যদি এক্স এবং 147 এর মধ্য সমানুপাতি হয় 63, মানে এক্স হচ্ছে প্রথম সমানুপাতি, 63 হচ্ছে মধ্য সমানুপাতি এবং 147 হচ্ছে কি তৃতীয় সমানুপাতি। তাহলে আমরা কি জানি? আমরা জানি মাঝখানেরটার স্কোয়ার সমান প্রথমটা গুণিত শেষেরটা হয়। ওকে, তাহলে প্রথমটা গুণিত শেষেরটা সমান হচ্ছে মাঝখানেরটার স্কোয়ার। স্কোয়ার মানে কি? 2 বার গুণ করে দেব। ওকে, চলো এবার আমরা বুঝে গেছি কাটাকুটি করলেই আমাদের হয়ে যাচ্ছে অ্যান্সার। 7 দিয়ে কাটো, 2 1, 7 দিয়ে কাটো, 7 9 63, 21 দিয়ে কাটো 3, এক্স সমান হয়ে গেল কি 27। ওকে, তাহলে চলো, সরি ফর দিস ডিস্টারবেন্স, চলো তোমাদের চেক করছিলাম। চলো তাহলে আজকে আমরা কি করব, সমানুপাত অনুপাত সমানুপাত সম্পর্কিত কিছু একটু বিষয় আমরা জেনে নেব। ঠিক আছে? ধরো তোমার কাছে কিছু অনুপাত দেওয়া আছে, যেমন একটা দেওয়া আছে 2:3, একটা দেওয়া আছে 3:4, আর একটা দেওয়া আছে 4:5। বলছে এদের মধ্যে বড় কে ছোট কে, এটা তোমাদের প্রশ্ন। তাহলে আমরা কি করব, দেখো 2:3 মানে কি 2/3, 3:4 মানে 3/4, 4:5 মানে 4/5, এটা আমরা অলরেডি জানি। এবার দেখো, বড় ছোট জানার জন্য কি করব, আমাদের প্রথম কর্তব্য হচ্ছে, দেখো এদের গ্যাপ কত, এদের গ্যাপ হচ্ছে 1, এখানেও গ্যাপ 1, এখানেও গ্যাপ 1। সুতরাং যার গ্যাপটা, যার মাথায় যেহেতু গ্যাপ সমান, যার মাথায় বড় সে হচ্ছে বড়, এ সব থেকে বড়, তারপরে এ, তারপরে এ। বুঝা গেল? 4/5 সবার থেকে বড়, এ তীর মারবে কাকে? 3/4 কে, এ তীর মারবে কাকে? 2/3 কে। ওকে, যদি সমান না থাকতো তখন আমরা কি করতাম? ধরো 2/3 আছে, 4/7 আছে, আর তোমার আছে কি কোন একটা দিয়ে দাও, 5/9 আছে। ওকে, এবার বলছে বলো তো কোনটা বড় কোনটা ছোট। এবার আমরা কি করব, দেখো গ্যাপ কত 1, এখানে গ্যাপ কত 3, আর এখানে গ্যাপ কত 4। যেহেতু গ্যাপ সমান নেই, তো আমরা কি করব, গ্যাপকে সমান করার চেষ্টা করব। 1, 3 এবং 4 এর লসাগু কত? লসাগু হচ্ছে 12। তাহলে 12 করার জন্য একে 3 দিয়ে গুণ, 3 পাঁচে কত হয়ে গেল 15। ওকে, একে 4 দিয়ে গুণ, 4 এ 4 কত হয়ে গেল 16, আর একে 12 দিয়ে গুণ, তাহলে কত হয়ে গেল 12 দুগুণে 24। এবার দেখো, যে বড় সে হচ্ছে বড়, তাহলে বড় কে হলো 2/3, তারপরে কে হলো 4/7, তারপরে কে হলো 5/9। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসতে চলেছে। ঠিক আছে? এবার যদি ধরে নাও তোমার কাছে সংখ্যা অনেক বড় বড় আছে। ঠিক আছে? কেমন বড় বড়? ধরে নাও এরকম আছে 22/33। ও এটা তো 2/3 হয়ে গেল। ঠিক আছে? ধরে নাও যেসব সংখ্যা কাটে না সেই সব সংখ্যা লিখি। 21/39,
21/37 করো, এটাও তো কেটে যায় না? 21/37 আরেকবার করে দিচ্ছি, 21/37 কমা তোমার 42/59 এই মতো তোমার কাছে আছে। এবার বলছে বলো তো এদের মধ্যে কে বড়? হ্যাঁ, একটা স্টাইল তো আমরা শিখলাম যে গ্যাপ সমান করব, দিয়ে উপরেরটাকে গুণ করে দেখব, যেটা বড় হবে সেটা বড়। তাছাড়া দুটো যদি থাকে, দেখো আমরা কি করব, কোনাকুনি গুণ করব। এটা গুণ করে এখানে লিখব, আর এটা গুণ করে এখানে লিখব। এবার যে বড় হবে সেই হবে আমাদের বড়। বোঝা গেল? এই গুণটা করে এখানে লিখব, যেই গুণটা বড় হবে সে হয়ে যাবে বড়। বোঝা গেল? তাহলে অলরেডি আমরা এই বেসিসে তোমাদের অঙ্ক করে নিয়েছি। হুম, আচ্ছা। এবার নেক্সট বিষয় হচ্ছে তোমাদের যে অনুপাত সমানুপাত সম্পর্কিত কি, ক্রমিক সমানুপাত জিনিসটা কি? এ বি সি ডি এরা যদি চারটা কি হয়, ক্রমিক সমানুপাতি হয়, ক্রমিক সমানুপাতি হয়, তখন কি হবে? তখন হবে এ বাই বি সমান সি বাই ডি হবে, এ ইস টু বি সমান সি ইস টু ডি হবে। এটাকেই বলা হয় ক্রমিক সমানুপাতি। তার মানে কি, কোনাকুনি গুণ করো, এডি সমান বিসি, মানে দেখো মাঝখানের দুটার গুণফল এবং শেষের দুটার গুণফল এটা কিন্তু সমান হবে। ঠিক আছে, যে কোনো তিনটে দেওয়া থাকে, একটা চাই, তখন আমরা কিন্তু পার করে নিতে পারবো। ওকে, আচ্ছা। তোমাদের যদি কোনো আর কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন টপিকটার ওপর স্পেশাল ফোকাস দেওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 496 মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন এ বি সমান্তরাল ট্র্যাকে যথাক্রমে এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড বেগে একে অপরের দিকে চলছে। দুটো ট্রেন, একটা এদিকে চলছে, একটা এদিকে চলছে। এ চলছে 12 মিটার পার সেকেন্ড বেগে, আর এ চলছে 22 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, এর তোমার 496 মিটার, এর লেন্থ হয়ে যাচ্ছে 490 মিটার। কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? মানে কি চেয়েছে? টাইম। আমরা জানি টাইম সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, এবার কথা হচ্ছে, আমি যদি ডিস্টেন্স জানি, দেখো একটা ট্রেন অপর একটা ট্রেনকে অতিক্রম করা, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে দুজনের লেন্থের যোগফলকে অতিক্রম করা। তাহলে ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে? যোগ করে দাও, 6, 9, 9, 18, 8, হাতে থাকে 1, 4, 4, 8, একে 9, এত মিটার। আর যেহেতু একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তো তাদের কি হয়ে যাবে? স্পিডটাও যোগ হয়ে যাবে। তো 22 আর 12 তার 3, এত সেকেন্ড সময় লাগবে। ওকে, কাটাকুটি করে নাও, 2 দিয়ে কত হয়ে গেল? 868, নেমে গেল কত? 306। 9 দিয়ে হয়ে গেল 306, কারণ 10 দিয়ে 340 হয়। আমাদের হয়ে গেল অ্যান্সার কত? 29 সেকেন্ড। আচ্ছা, ট্রেন সম্পর্কিত অঙ্ক নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে। তো আমরা এখন কি করব? ট্রেন সম্পর্কিত অঙ্ক আমরা বুঝে নেব। ঠিক আছে, দেখো বিষয়টা হচ্ছে, আমাদের সর্বপ্রথম যেটা জানার বিষয় সেটা হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে কি, এস ইকুয়াল টু টি বাই টি, এটা কিন্তু আমরা কখনোই ভুলবো না। ঠিক আছে, যখন আমরা ডিস্টেন্স বার করব তখন কি হয়ে যাবে? স্পিড ইনটু টাইম হয়ে যাবে। ওকে, যখন আমরা টাইম বের করব তখন কি হয়ে যাবে? টি বাই এস হয়ে যাবে। ব্যাস, এই তিনটে হয়ে গেল কি আমাদের ইউনিফর্ম রিলেশন। ঠিক আছে, এই তিনটে কিন্তু কখনোই আমরা ভুলবো না। আমরা প্রথমটা মনে রাখলেই আমরা সবগুলো হয়ে যাবে। ব্যাস, এবার স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এটাই হয়ে গেল তোমার কি স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মেন ফর্মুলা। এখন তোমাদের ব্যাপার হচ্ছে তোমরা কিসের অঙ্ক করবা? ট্রেনের অঙ্ক। আচ্ছা, একটা ট্রেন তোমার ধরে নাও 400 মিটার লম্বা হচ্ছে। কত মিটার লম্বা? 400 মিটার লম্বা। সে একজন ব্যক্তি বা একজন পোলকে অতিক্রম করলো। এখানে একটা ব্যক্তি আছে বা একটা পোলকে অতিক্রম করলো। তার মানে সে কত ডিস্টেন্স গেল? সে গেল তার নিজের ডিস্টেন্স। কত ডিস্টেন্স গেল? 400 মিটার। এই ডিস্টেন্সটাই গেল। ওকে, এবার ধরে নাও এই যে ট্রেনটার সামনে একটা প্ল্যাটফর্ম বা
সুড়ঙ্গ অতিক্রম করলো যার লেন্থ হচ্ছে, এটা তো 400 মিটার ছিল, এবার একটা সুড়ঙ্গকে অতিক্রম করলো যার লেন্থ হয়ে যাচ্ছে 200 মিটার। তখন তার টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, ট্রাভেল কত ডিস্টেন্স করলো, দুটোর যোগফল 600 মিটার সে ট্রাভেল করলো। ওকে, এবার একটি ট্রেন আছে, সে আরো একটি ট্রেনকে অতিক্রম করছে। ঠিক আছে, ধরে নাও দুটো ট্রেনই কি হচ্ছে, একই দিকে যাচ্ছে, এই ট্রেনটাও যেদিকে যাচ্ছে এই ট্রেনটাও সেদিকে যাচ্ছে। এই ট্রেনের লেন্থ 400 মিটার আর এই ট্রেনের লেন্থ হয়ে গেল তোমার ধরে নাও 350 মিটার। তখন তার ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স হয়ে যাবে দুটো ট্রেনের যোগফল। কত হয়ে গেল তোমার 750 মিটার। ওকে, এবার তুমি ধরে নাও যে আরেকটাই কেস থাকে, একটি ট্রেন আরো একটি ট্রেনকে অতিক্রম করলো কিন্তু এই ট্রেনটা চলছে এদিকে, এই ট্রেনটা চলছে এদিকে। এই ক্ষেত্রেও তোমার ডিস্টেন্স কি হবে, এটা 400 মিটারের ট্রেন, এটা 350 মিটারের ট্রেন, দেখো একে অপরের বিপরীত দিকে চলছে কিন্তু ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স দুজনের যোগফলই হবে। ওকে, প্রত্যেক ক্ষেত্রেই দেখলাম ডিস্টেন্স হবে দুজনের যোগফল, সে একদিকে যাক আর সে বিপরীত দিকে যাক, সেটা আমার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্পিড। স্পিডের ব্যাপারটা কি, স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে রেসপেক্টিভ স্পিড, মানে তুলনামূলক স্পিড। ঠিক আছে, তুমি ধরো যে একটি ট্রেনে বসে আছো, এই ট্রেনটাই তুমি বসে আছো আর তোমার ট্রেনটা এই ট্রেনটাকে ওভারটেক করছে। ঠিক আছে, তোমার ট্রেনের স্পিড হচ্ছে 60 কিমি/আওয়ারে ধরো চলছে তোমার ট্রেন। ঠিক আছে, এবং সামনের ট্রেনটাও 60 কিমি/আওয়ারে চলছে। ঠিক আছে, তখন যদি একে অপরের বরাবর চলে তুমি দেখবা যে তোমার ওই সামনের ট্রেনের যে ট্রেনটা আছে সেটা মনে হচ্ছে চলছেই না। দুটা ট্রেন পরস্পরের সাপেক্ষে স্থির হয়ে আছে, কেউ কাউকে ওভারটেক তো করতে পারবেই না, বরঞ্চ স্থির হয়ে থাকবে, কারণ দুজনের স্পিড কত হয়ে গেল, রেসপেক্টিভ স্পিড, স্পিড বিয়োগ হয়ে যাবে। একই দিকে চললে রেসপেক্টিভ স্পিড কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। আর যদি বিপরীত দিকে চলে এই কেসটাই কি হবে, স্পিড যোগ হয়ে যাবে। প্রথম কেসটাই কি হবে, এখানে তো শুধু ট্রেনই চলছে, এখানে তো ব্যক্তি বা পোল চলছে না, সো এখানে স্পিড যা ছিল তাই থাকবে। এটা ধরে নাও 60 কিমি/আওয়ারে চলছে, তো কত থাকবে, 60 কিমি/আওয়ারই থাকবে। আর এই ক্ষেত্রে কি হবে, এটা তো তোমার প্ল্যাটফর্ম বা সুড়ঙ্গ, সেটাও তো চলছে না, এখানেও স্পিড জাস্ট ট্রেনের স্পিডটাই হয়ে যাবে স্পিড। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে খুব ভালো কথা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে স্পিড ধরো যে কোথাও তোমার 60 কিমি/আওয়ার আছে, এটাকে তোমার কি চেয়েছে, এটাকে তোমার মিটার পার সেকেন্ডে চেয়েছে। আমরা জানি কিমি/আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর কোথাও ধরো যে 300 মিটার পার সেকেন্ড আছে, এটাকে আমি কিমি/আওয়ারে করতে চাইছি, তখন আমি কি করব, তখন আমি 300 ইন্টু 18/5 দিয়ে গুণ করব। যখন মিটার পার সেকেন্ডে আসবো তখন 5/18 দিয়ে গুণ করব, যখন কিমি/আওয়ারে আসবো তখন 18/5 দিয়ে গুণ করব। মনে রাখার উপায়, মনে রাখার উপায় হচ্ছে দেখো কিমি থেকে তুমি মিটারে আসছো, অবশ্যই ছোট এককে আসছো, সুতরাং ছোট সংখ্যা দিয়ে গুণ, ওপরে কে আছে 5, 5/18 কিন্তু ছোট সংখ্যা, 18/5 কিন্তু অনেক বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যা দিয়ে গুণ করব। আর যখন তুমি মিটার থেকে কিমিতে আসছো, বড়তে আসছো, মানে বড় সংখ্যা দিয়ে গুণ করব। ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটি ট্রেন আছে, এই যে একটা ট্রেন, ট্রেনটার লেন্থ হচ্ছে 400 মিটার। ঠিক আছে, তে 30 মিটার/সেকেন্ড স্পিডে তো চলছে। হ্যাঁ, সামনে একটা লোক চলে আসলো, এই লোকটা চলে আসলো, লোকটাকে অতিক্রম করতে তার কত সময় লাগবে, চলো তোমাদের পরীক্ষা শুরু। অতিক্রম করতে কত সময় লাগবে, কত সময় লাগবে, এটা তোমাদের প্রশ্ন। ওকে, তাহলে আমরা চেয়েছি কি, আমরা চেয়েছি টাইম। টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, এই দুটো জানলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, ডিস্টেন্স কত, কত ডিস্টেন্স কত, একটা মানুষকে অতিক্রম করা মানে কি, ট্রেনের নিজের লেন্থ মানে 400 মিটার। আর স্পিড কত, স্পিডও জানি আমি 30 মিটার/সেকেন্ড, তাহলে এত মিটার/সেকেন্ড, তাহলে তার এত সেকেন্ড সময় লাগবে। হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট টপিক আমরা জেনে নিই। একটি ট্রেন আছে,
কত মিটারের? 400 মিটারের। সে চলছে কত? 40 মিটার পার সেকেন্ডে চলছে। এবার সামনে একটা পোল বা সুড়ঙ্গ বা প্ল্যাটফর্ম বা কিছু এলো যেটার একটা লেন্থ আছে, ঠিক আছে? এটা কত? এটা হয়ে গেল তোমার 300 মিটারের কিছু প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। এবার তার সময় কত লাগবে? একই ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হয়ে গেল? ডিস্টেন্স হয়ে গেল 400 আর 300 700, আর স্পিড কত? 40। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? বাকি দুটো কেস বলতে হবে? অবশ্যই, বলে দিলে খুব ভালো হয়। এই যে একটা ট্রেন, 400 মিটারের ট্রেন, চলছে তোমার কত স্পিডে? 40 মিটার পার সেকেন্ডে। আরো একটা ট্রেন, যে কত মিটারের? 200 মিটারের ট্রেন, সে চলছে কত? 60 মিটার পার সেকেন্ডে। তাহলে এরা একে অপরকে অতিক্রম করবে কত সময়ে? দুজন একই দিকে চলছে। তাহলে কি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হবে? যেহেতু একই দিকে চলছে বা যেদিকে দুদিকেই চলুক না কেন, ডিস্টেন্স অলওয়েজ যোগ হয়। ডিস্টেন্স হয়ে গেল 600। আর স্পিড যেহেতু একই দিকে চলছে, স্পিড বিয়োগ হবে 20। ব্যাস, এটাই হয়ে গেল তার কি অ্যান্সার। ওকে, নেক্সট, যদি এরা বিপরীত দিকে চলতো তাহলে কি হতো? তাহলে টাইম সমান ডিস্টেন্স কত হয়ে গেল? 600, আর তার স্পিড কত হয়ে গেল? দুটোর যোগফল 100। কত? 6 সেকেন্ডে ওভারটেক করে নিত। ব্যাস, ক্লিয়ার? তোমার ট্রেনের অঙ্ক একদম ক্লিয়ার। ওকে, চলো আমরা তাহলে নেক্সট পোর্শনে এগিয়ে চলি। একজন বিক্রেতা নগদ অর্থ প্রদানের জন্য একটি খেলনার মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেয়, তারপরেও 10% লাভ করে। তাহলে 880 মুদ্রিত মূল্যের খেলনাটির ক্রয় মূল্য কত? এমপি দেওয়া আছে কত? 880। ওকে, সবসময় যে প্রথম লাইনটাই আমাদের অঙ্ক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু এমপি দেওয়া আছে আর চেয়েছে কি সিপি, আমরা জানি এমপি, এসপি আর সিপি। ওকে, এমপি থেকে ছাড় দিয়ে আমরা কোথায় যাই? এসপি তে। ছাড় কত দেওয়া হয়েছে? 10%। তাহলে 880। এসপি তে যাওয়া হচ্ছে সোজা পথ, মানে কি নিচে 100, আর 10% ছাড় মানে 90। চলো কাটাকুটি করে নাও, 8 9 72। ওকে, সরি, তাই তো ভাবি এখানে কত ছিল? এখানে ছিল 880। ওকে, শূন্য কাটলো শূন্য কাটলো, থেকে গেল কত? 880 ইন্টু 9। 8 9 72। 8 9 72, 72 আর সাথে 792। এটা কি হয়ে গেল? এসপি। এবার এসপি থেকে সিপি তে যাব আমরা। আমরা জানি এসপি থেকে সিপি তে যাওয়া এটা হয়ে গেল উল্টো পথ, মানে কি 792 ইন্টু উল্টো পথ মানে উপরে 100। কত পার্সেন্ট লাভ? 10% লাভ, মানে নিচে কত? 110। শূন্য শূন্য কেটে গেল, 11 দিয়ে কেটে দাও, 7 আর 2 কত হয়ে গেল? 720 হয়ে গেল তার সিপি। ওকে, প্রীতম সিপি এসপি এর ক্লাস চেয়েছিল। ক্লাস তো করানো সম্ভব হলো না, তবে চলো আমরা রিভিশন ক্লাসের মাধ্যমেই আমরা সিপি এসপি এমপি সম্পর্কে জেনে নেব, ঠিক আছে? দেখো, তুমি দোকানে গেলা কিছু কিনতে, এখানে তিনটে বিষয় আসবে। সিপি মানে ক্রয় মূল্য, ওকে। তারপরে কি আসবে? এসপি মানে বিক্রয় মূল্য। তুমি ধরো যে দোকানদার। আরেকটা হয়ে গেল কি? এমপি। এমপি মানে কি? মুদ্রিত মূল্য। তুমি অ্যাজ এ দোকানদার অ্যাক্ট করো, ঠিক আছে? সিপি, তুমি কত দামে কিনলা জিনিসটা। এসপি, কত দামে বিক্রি করছো। আর এমপিটা কি? এমপিটা হচ্ছে তুমি কত টাকা লিখে রেখেছো, ঠিক আছে? দেখো, তুমি একটা জিনিস যদি 100 টাকায় কিনলা, তুমি জিনিসটা লিখে রেখেছো কত টাকায়? ধরো যে বলেছো 150 টাকায় তুমি লিখে রেখেছো। ব্যাস, এবার তুমি ওকে কি করলা? 10% ছাড় দিলা। মানে দোকানদারে কেউ কিনতে এলো, তুমি ওকে, ওই তো ছাড় চাইবে না, সিম্পলি তুমি বললা ঠিক আছে যাও, তোমাকে 10% ছাড় দিচ্ছি, তুমি চেনা বলে তোমাকে 10% ছাড় দিলাম। আচ্ছা, চেনা না হলে 10% দিলাম, চেনা হলে আমি 20% ছাড় দিয়ে দিলাম।
তাহলে তুমি কত টাকায় জিনিসটা বিক্রি করলে? তুমি বিক্রি করলে 150 এর কত 90% বিক্রি করলে, তাই না? 10% ছাড় দিলে মানে কি 90% বিক্রি করলে। 9 135, তুমি দেখো তো তাও 35% লাভ করে নিলে। বোঝা গেল? মানে 100 টাকার জিনিস তুমি 135 টাকায় বিক্রি করলে, লাভ কত? 35 টাকা। 100 টাকার জিনিস ছিল, 100 টাকার উপরে ইন্টু 100%, ব্যাস 35% তোমার লাভ হয়ে গেল। ওকে, এবার দেখো, এবার আমাদের মেন কনসেপ্টের বিষয় আসছে সিপি, এসপি আর এমপি। ওকে, কোনো একটা জিনিস তুমি কিছু দামে কিনলা, তুমি কিছু দামে কিনলা, কত টাকা লাভ বা লস করে তুমি কোথায় যাবা? বিক্রয় মূল্যে। লাভ বা লস বা ক্ষতি, তাই তো? কোথায় যাবা? বিক্রয় মূল্যে। মানে তুমি ধরো যে 100 টাকায় কিনলা, কিছু লাভ করলা বা লস করলা, তাহলে তুমি কি কত টাকায় বিক্রি করলা এই জায়গাটায় আসলা। এবার তুমি মুদ্রিত মূল্য লিখে রেখেছো, এর ওপরে তুমি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছ মানে ছাড় দিচ্ছ, সেই ছাড় দিয়ে তুমি কোথায় যাবে? এসপি তে। সো এসপি তে যাওয়াটা হচ্ছে সোজা পথ। সে তুমি সিপি থেকে যাও, সে তুমি এমপি থেকে যাও, এসপি তে যাচ্ছ, তার মানে কি হচ্ছে সোজা পথে যাচ্ছ। আর তোমাকে ধরো যে বিক্রয় মূল্য বলে দিয়েছি, সিপি চাইছি, এটা কি হচ্ছে? উল্টো পথ। কারণ কি? কারণ তুমি সিপি থেকে লাভ বা লস করে এসপি তে এসছো, কিন্তু এসপি থেকে সিপি তে উল্টো যেতে হবে তোমাকে, তাই তো? ওকে, তোমরা মনে রাখো, সিপিতে এসপিতে যাওয়া হচ্ছে সোজা পথ, এসপিতে যাওয়া অলওয়েজ সোজা পথ, এসপিতে যাওয়া অলওয়েজ কি? সোজা পথ। আর এসপি থেকে সিপি বা এমপিতে আসা হচ্ছে উল্টো পথ। আচ্ছা, সোজা পথ আর উল্টো পথ মানেটা কি? আমরা এটা কোন কাজে লাগাবো? ঠিক আছে, দেখো, সিপি, এসপি, এমপি। ওকে, তুমি একটা জিনিস 20% লাভে বিক্রি করলা, কি এটা লাভ? আর ধরে নাও 25% ছাড় দিয়েছো, ঠিক আছে? কোনো একটা জিনিস 25% ছাড় দিলা এবং 20% লাভে বিক্রি করলা, ঠিক আছে? তুমি ধরে নাও যে সিপি 100 ছিল, মানে কি? তোমার ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্যে যেতে গেলে কি করতে হবে? 100 গুণিত। এবার দেখো, আমি বলছি কি এসপি তে যাওয়া মানে হচ্ছে কি সোজা পথ। এসপি তে যাওয়া সোজা পথ, সোজা পথ মানে হচ্ছে নিচে 100 আগে বসিয়ে দাও, ব্যাস। এবার তুমি কত পার্সেন্ট লাভ করেছো? 20%, তার মানে কি এখানে 120/100 হয়ে গেল, ব্যাস। কাটাকুটি করে নাও, কত হলো? 120 হয়ে গেল তোমার এসপি। এবার তুমি ধরো এমপি তে যাচ্ছ, তোমার এমপি কত? এবার এমপি তে যাচ্ছ, এমপি তে যাওয়ার জন্য কাকে লাগবে? ছাড়কে লাগবে। তাহলে 120 ইন্টু, এবার হচ্ছে এমপি তে যাওয়া কি উল্টো পথ, উল্টো পথ মানে উপরে 100, কত পার্সেন্ট ছাড় দিয়েছো? 25%, তার মানে কি 75%-এ তুমি মালটাকে বিক্রি করেছো। ওকে, 25% ছাড় মানে কি 75%-এ বিক্রি করা। ওকে, এটাই হয়ে গেল আমাদের, কি হয়ে গেল? এটা হয়ে গেল এমপি। কাটাকুটি করে নেব, 25 দিয়ে কেটে গেল 3, 25 দিয়ে কেটে গেল 4, 3 দিয়ে কেটে গেল 40। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 108। বুঝা গেল আমাদের এসপি এমপি সোজা পথ উল্টো পথের মানেটা কি? ওকে, তাহলে আমাদের কি হলো? দেখ, অনুপাত কত হলো? অনুপাত আমরা করে নিই, 100:120 100:160। ওকে, কাটাকুটি করে নাও, 2 দিয়ে কেটে দাও, 5:6:8। তাহলে তোমার সিপি 5 হলে এসপি হলো 6 আর এমপি হলো 8। ওকে, এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি সিপি কেন 100 লিখলাম? আমি যে সিপি 100 লিখলাম, সব ক্ষেত্রে তো আমি সিপি 100 লিখি না, তাই না? কত? 20% লাভ আর 25% ছাড়। ওকে, এবার আমি ধরে নিলাম, চলো এসপি 100। ওকে, এসপি থেকে যাব এমপি তে আর এসপি থেকে যাব সিপি তে। চলো, এসপি থেকে সিপি তে যাওয়া এটা কেমন পথ? এটা হচ্ছে উল্টো পথ। তাহলে 100 ইন্টু, যেহেতু উল্টো পথ ওপরে 100 বাই নিচে কি হবে? 20% লাভ মানে 120। ওকে,
এদিকে চলো, এমপিতে যাওয়া মানে কি? উল্টো পথ। উল্টো পথ মানে কি? উপরে 100, নিচে কি হবে? 25% ছাড়, মানে হচ্ছে 75। ওকে, চলো কাটাকুটি করে নাও। এবার আমরা অনুপাত করে নিই, ঠিক আছে? চলো কাটাকুটি করে নিই। 100 দিয়ে, 100 দিয়ে হয়ে গেল কত? 25 দিয়ে 4, 25 দিয়ে 3। ওকে, এখানে কাটো, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 4 দিয়ে কেটে দাও 3, 4 দিয়ে কেটে দাও কত? 4 দিয়ে হয়ে গেল 25। ওকে, তাহলে চলো অনুপাত করে নাও। কত হলো? 10 × 25/3 ইস্টু 100 ইস্টু 4 × 100/3। চলো অনুপাত তো আমরা শিখে গেছি অনুপাত করতে। শূন্য 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 কেটে গেল। তারপরে কি হবে? 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কেটে গেল 5, 5 দিয়ে কাটা গেল 2, 5 দিয়ে কাটা গেল 2। ওকে, এবার আমাদের হয়ে গেল লসাগু। লসাগু যেটা হবে নিচে 3, 3 দিয়ে আমরা কি করব? গুণ করে দেব। এটাকে 3 দিয়ে গুণ করে দাও, একে 3 দিয়ে গুণ করে দাও, একে 3 দিয়ে গুণ করে দাও। 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল। এখানে কত থাকলো? 5:6:8। দেখো তো অনুপাত সেম হলো। অনুপাত সেম হওয়ার মানে হচ্ছে যে সিপি এসপি এমপির অনুপাত অলওয়েজ সমান থাকবে। সে তুমি সিপি ধরো, এসপি ধরো আর এমপি ধরে করো না কেন। আমরা যদি সঠিক পথ মনে রাখি, এসপিতে যাওয়া মানে সোজা পথ এবং বাকি অন্য কিছুতে যাওয়া মানে উল্টো পথ, তাহলেই আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। নেক্সট প্রশ্ন কি আছে? একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে, ব্যয় করে 560। আয় কত করে? দেখো, সঞ্চয় করে 60%, তার মানে ব্যয় কত করে? 40%। 40% এর মানে দেওয়া আছে 560। ওকে, তাহলে আয় মানে 100% কত? সঞ্চয় প্লাস ব্যয় মানেই হচ্ছে কি আয়। ওকে, চলো কাটাকুটি করে নাও। 4 দিয়ে 14, 100-র মান 1400 টাকা। ওকে, এই অঙ্ক আমরা আগের ক্লাসেও করে নিয়েছি, সুতরাং এই অঙ্কতে বলার আর আমার কিছু নেই। ঠিক আছে, চলো আমরা এটাও করে নিয়েছি। একটি বস্তু এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ছাড়ের পরে এততে বিক্রি করা হলো, মানে কি এটা এসপি। ছাড় কার ওপর দেওয়া হয়? ছাড় এমপির ওপর দেওয়া হয়। ওকে, এবার বলছে বস্তুটির এমপি কত? এসপি দেওয়া আছে, দেখো এসপি দেওয়া আছে 7200। এসপি থেকে এমপিতে যাও, তাই তো? এমপি চেয়েছে, এসপি থেকে আমরা এমপিতে যাব। আমরা কি জানি? এসপি থেকে এমপিতে যাওয়া মানে কি উল্টো পথ। উল্টো পথ 100, উপরে 100, তার মানে নিচে কত হবে? ছাড়, একটি ছাড় দিয়ে দাও। 36% ছাড় মানে হচ্ছে কি 64%-এ বিক্রি। কিন্তু আরো একবার ছাড় দিয়েছে, আরো একবার চলে যাও এমপিতে। এমপিতে যাওয়া মানে কি উল্টো পথ। কিন্তু কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10% ছাড়, মানে কি 90। ব্যাস, এটাই আমাদের তাহলে এমপি। হিসাব তো তাই বলছে। ওকে, চলো কাটাকুটি করতে শুরু করে দিই। 0 দিয়ে 0 কেটে দাও, 9 দিয়ে 80, 8 দিয়ে 10, 8 64, 4 দিয়ে 2, 4 দিয়ে হয়ে গেল 25, 2 দিয়ে হয়ে গেল 5, 5 125, 5 × 125, দুটো শূন্য হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে কিভাবে সিপিএস পিএমপি দিয়ে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল, যে কনসেপ্টটা আমরা একটু আগেই শিখলাম। ওকে, চলো নেক্সট। বলছে দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার। স্ফিয়ার মানে কি? স্ফিয়ার এর বাংলা মানে হচ্ছে গোলক। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে, রেডিয়াস কত? একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্র হচ্ছে 4πr²। এর মান কত দেওয়া আছে? 144 পাই। পাই পাই কেটে গেল, 4 দিয়ে কাটো, 3 × 4 = 12, 4 × 6 = 24, আর সমান হয়ে গেল আমাদের 6। আরই হচ্ছে তোমার ব্যাসার্ধ। ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হয় রেডিয়াস। আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, চলো এখানে বলার অনেক কিছুই রয়েছে। কি রয়েছে? এটা হচ্ছে একটা গোলক। গোলক দেখতে কেমন হয়? এটা কি, এটা কি গোলক আঁকলাম? না, এটা হয়ে গেল তোমার কি একটা বৃত্ত। ঠিক আছে, গোলক মানে কি একটা 3D ফিগার। 3D ফিগার তো আঁকা খুব কঠিন ব্যাপার, তবুও চলো তোমরা রিয়েলাইজ করে যাও
যে এটা একটা ফুটবল রয়েছে, ঠিক আছে? গোলক মানে ফুটবল, ঠিক আছে? এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল কোনটা? পৃষ্ঠতল আর এর সমগ্রতল সবই সমান। ওকে? ক্ষেত্রফল মানে কি? তুমি তিরপাল দিয়ে মুড়বা ধরো বা রং করবা, এইসব হয়ে গেল তোমার কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ওকে? আয়তন, আয়তন মানে কি? তুমি ধরে নাও ফুটবলের মধ্যে কতটি বাতাস আঁটবে। ওকে? বা পৃথিবীকে যদি একটা গোলক হিসেবে ধরো, পৃথিবীর মধ্যে কত আয়তন রয়েছে, মানে পৃথিবীর ফুল মানে ভূমি ঠুমি সব মিলিয়ে কত আয়তন ওর মধ্যে রয়েছে, ঠিক আছে? তো গোলক, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? দেখো গোলকের এটা হচ্ছে কি আর, গোলকের আর জানি, তার মানে কি গোলকের ব্যাপারে আমি সব জানি। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে কত? 4 পাই r স্কোয়ার। আয়তন কত হবে? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব। ওকে? আমরা দেখছি অলওয়েজ ক্ষেত্রফল কিন্তু স্কোয়ার টার্ম এবং কিউব হচ্ছে তিনটে রাশির গুণফল, মানে আর মানে আর এর কিউব। বোঝা গেল? এবার ধরে নাও তোমার কাছে একটা বাটি আছে। বাটি মানে কি? বাটি মানে হয়ে গেল তোমার অর্ধগোলক। এই যে অর্ধগোলক রয়েছে, তাহলে এর আর হয়ে গেল এটা। ওকে? তাহলে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? পৃষ্ঠতল তো তোমার এইটা হতে পারে, আর যদি নিরেট হয় তাহলে উপরেরটাও পৃষ্ঠতল হবে, যেটা একটা বৃত্তাকার তল, তাই তো? যদি এটা নিরেট হয় তবে কি হবে? নিরেট হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 3 পাই r স্কোয়ার। আর যদি ফাঁপা হয় তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই r স্কোয়ার, ওর অর্ধেক। ওকে? 3 পাই r স্কোয়ার কেন? কারণ উপরের যে এই বৃত্তাকার তলটা যার ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কোয়ার, সেটা যোগ যোগ হবে। আয়তন কত হবে? আয়তন হবে 2/3 পাই r কিউব। সে নিরেট হোক আর ফাঁপা হোক, আয়তন অলওয়েজ একই থাকবে। ঠিক আছে? চলো নেক্সট আমরা জেনে নিই কার ব্যাপারে? আমরা জেনে নিই চোঙের ব্যাপারে। এটা একটা 3D ফিগার। ওকে? চোঙ, দেখো চোঙের কটি তল? উপরে একটি, নিচে একটি এবং সাইডে একটি, তাই তো? ওকে, চোঙের ব্যাপারে আমাকে কি কি জানতে হবে? চোঙের একটা হয়ে গেল আর, এই যে এটা হয়ে গেল ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, আর এটা হয়ে গেল উচ্চতা। চোঙের যদি আর এবং এইচ জানতে পারি, তার মানে আমি চোঙের ব্যাপারে সব জানতে পারি। চোঙের বেশ কিছু ক্ষেত্রফল আছে। প্রথম হয়ে গেল কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে সাইডের দিকটা। ওকে, পৃষ্ঠতল, এটার সূত্র কি হবে? 2 পাই r h। ওকে, কি হলো? 2 পাই r h। ওকে, এবং সমগ্রতল কি হবে? সমগ্রতল মানে কি? এর সাথে দুটো যোগ করতে হবে, কি? উপরের বৃত্ত এবং নিচের বৃত্ত। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? 2 পাই r × r+h। ব্যাস। এবার চোঙের আয়তন কি হবে? চোঙের আয়তন কিন্তু ডিপেন্ড করে না এটা নিরেট কি ফাঁপা। চোঙের আয়তন কত হবে? আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেল? দেখো তিনটে রাশির গুণফল, আর স্কোয়ার মানে কি? দুটো আর একটা এইচ, এটাই হয়ে গেল তোমার আয়তন। ব্যাস। এবার আমরা চলে যাই কোথায়? শঙ্কুতে। এই যে শঙ্কু, শঙ্কুর দেখো কটা জিনিস আছে। একটা হয়ে গেল আর, এটা হয়ে গেল তার উচ্চতা এইচ, এটা হয়ে গেল তির্যক উচ্চতা এল। আমরা এল সমান জানি কি? √r² + h²। ওকে, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? পৃষ্ঠতল পাই আর এল, আর সমগ্রতল কি হবে? পাই আর ইন্টু r+l। ওকে, আর এর আয়তন কি হবে? আয়তন হবে চোঙের 1/3, মানে 1/3 পাই r² h। এটাই হয়ে গেল তোমার কি? একটি শঙ্কু। একটি শঙ্কুর আয়তন, যাকে ইংরেজিতে বলা হয় কোণ। এটা হয়ে গেল চোঙ, যাকে ইংরেজিতে বলা হয় সিলিন্ডার। ওকে, ব্যাস। তাহলে আমাদের কি হয়ে গেল? গোলক, অর্ধগোলক, চোঙ এবং শঙ্কুর ব্যাপারে কিন্তু আমাদের বেশ কিছু সূত্র জানা হয়ে গেল। ওকে, চলো তাহলে আমরা এগিয়ে চলি আমাদের
নেক্সট কি প্রশ্ন রয়েছে তাতে ৬০ এবং ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড় এবং ৫০ এবং ৫৮ এর মধ্যে ৪ এর গুণিতকগুলির গড়ের পার্থক্য কত? ৬০ এবং ৭০ এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তাদের গড়। চলো এটা দুটো অঙ্ক দেখতে পাচ্ছ, দুটো অঙ্ক করে তাদের পার্থক্য করতে হবে। ৬০ এবং ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? চলো আগে আমরা কি করব, ৬০ এবং ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখব। ৬১, ৬৩ তো হবে না, দেখো ৬১, ৬৩, ৬৫, ৬৭, 69 এই কয়টাই হবে। এদের মধ্যে মৌলিক সংখ্যা যৌগিকগুলো কাটা, দেখো এটা ৫ দিয়ে কাটে, এটা ৩ দিয়ে কাটে, এটাও ৩ দিয়ে কাটে। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কটা হলো? দুটো, ৬১ আর ৬৭। এদের গড় মানে এদেরকে যোগ করে ২ দিয়ে ভাগ। চলো গড় করে নাও। কত হলো? ৭, ১, ৮, ৬, ৬, ১২/2 গড় করে নিলাম 64। ওকে, এবার হচ্ছে ৫০ এবং ৫৮ এর মধ্যবর্তী ৪ এর গুণিতকগুলির গড়ের পার্থক্য। ৪ এর গুণিতক ৫০ থেকে ৫৮ কত হবে? ৪ এর প্রথম গুণিতক ৪ তেরং ৫২, ৪ চৌদ্দং ৫৬, ব্যাস এই দুটোই। আর তো নেই। তারপরে ৪ পূর্ণং ৬০ বেরিয়ে যাবে। ওকে, এই দুটোর গড় মানে কি? এই দুটো যোগ করে ২ দিয়ে ভাগ। কত হলো? ৬ ২ ৮, ৫ ৫, ১০/2 মানে কত? 54। এবার বলছে এদের দুজনের মধ্যেকার পার্থক্য কত? করে নাও পার্থক্য কত? ১০। ব্যাস হয়ে গেল। এখানে কিছু বলার নেই। গড় মানে কি? সমস্ত সংখ্যা যোগ করে তার কটা সংখ্যা আছে তা দিয়ে ভাগ। এই যে এটাকেই আমি বলছি, বারবার কোথাও অনেক অঙ্কে বলা থাকছে কি অ্যারিথমেটিক মিন, এটা কিন্তু আগে শিখিয়ে দিয়েছি। অ্যারিথমেটিক মিন মানে কি? সামন্তরীয় মাধ্যক, সামন্তরীয় মধ্যক, এটা তোমাদের বলা থাকবে বাংলা ভার্সনে। এই অবজারভেশন গুলোর সামন্তরীয় মধ্যক কত? ওকে, আমরা কি করব? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯টা। ওকে, চলো ইউনিট ডিজিট করো। ৭ ১ ৮, ৮ ২ ০, বাদ চলে গেল। ওকে, তারপরে হয়ে গেল ৯ ২ ১১, ১১ আর ৩ ১৪, ১৪ ৬ ২০, শূন্য চলে গেল। ৬ ৬ ১২, ইউনিট ডিজিটে কত থাকবে? ২। ওকে, চলো সবটিকে ৯ দিয়ে গুণ করো। ৬ ৯ ৫৪, ৮ ৯ ৭২, ৯ ০ ০, ৪ ৯ ৩৬। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল লাস্টে ২ বেলা কত? 58। ব্যাস, এটা তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি, অনেকবার আমরা করেছি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এত ঘনত্ব বিশিষ্ট একটি গোলাকার ধাতব বলের মোট ভর এত হলে ওই বলটিকে এত টাকা প্রতি সেমি স্কয়ার দরে রং করতে কত খরচ পড়বে? ওকে, দেখো আমরা কিন্তু গোলকের সূত্র অলরেডি জেনে নিয়েছি। ঠিক আছে, গোলকের সূত্র অল সূত্র একটু আগে আমরা জানলাম। এখন এই প্রশ্নটা হচ্ছে বলটিকে রং করতে হবে। আমরা রং কোথায় করি? রং করি পৃষ্ঠতলের ক্ষেত্রফলে। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। এই জায়গাটাই আমাকে কি করতে হবে? রং করতে হবে। আর রং করতে খরচ কত? 5.6 টাকা করে প্রতি সেমি স্কোয়ার। আমাদের এটা হবে অ্যান্সার। ব্যাস, এবার আমাদের এখানে কি আর এর মান জানলেই কিন্তু আমরা অঙ্কটা করে নিতে পারবো। তাহলে এই অঙ্কে আমাদের টার্গেট কি হচ্ছে? আর এর মান বার করা। ওকে, এখানে দেখো একটা রাশি বলে দিয়েছে আয়তন সমান ভর বাই ঘনত্ব। এখানে ঘনত্ব বলেছে, এখানে ভর বলেছে, সুতরাং আমাদের আয়তনও বলে দিয়েছে। আয়তন সমান, আয়তনের সূত্র কি? 4/3 ইন্টু 22/7 ইন্টু 4/3 পাই আর কিউব, আর কিউব। ব্যাস, এটাই তোমাদের আয়তন। আয়তন সমান হচ্ছে কি বলে দিয়েছে? ভর বাই ঘনত্ব। ভর কত? ভর হচ্ছে 3.168 কেজি। কেজিটাকে আমরা গ্রামে করে নেব, যেহেতু এটাও ঘনত্ব গ্রামে আছে, তো গ্রামে করে নাও। 3168, 1000 দিয়ে গুণ করলে 3168 হয়, বাই ঘনত্ব। ঘনত্ব কত? 3.5। ব্যাস, হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট। এখান থেকে আর এর মান পেয়ে যাবো, আর এর মান এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ব্যাস, চলো শূন্য উপরে চলে গেল। কাটাকুটি করি। ৭ দিয়ে কেটে দাও ৫, ৫ দিয়ে কেটে দাও তো ৫ দিয়ে হচ্ছে ৫ ৬ ৩০, ৩ ৫ ১৫,
থাকলো 1, 3 5 15, 3 থাকলো 5 6 30। ওকে, এবার চলো 11 দিয়ে কাটো। 2, 11 দিয়ে কেটে দাও। 5 11 55, নামলো কত? 8। 7 11 77, নামলো 6, 6 11 66। ব্যাস, তারপরে কেটে দাও 8 দিয়ে। 8 দিয়ে 7 8 56, 8 দুগুণী 16। আর কিউবের মান কত হলো? 3 দিয়ে গুণ, 3 দুগুণী 6, 3 7 21, 216। তাহলে এটা কার কিউব? 216 হচ্ছে 6 এর কিউব। তাহলে আমাদের আর এর মান কত হলো? আর এর মান হয়ে গেল 6। ব্যাস, এখানে বসিয়ে দাও। 4 ইন্টু 22/7 ইন্টু 6 গুণিত 6 গুণিত 5.6, এটাই হবে আমাদের অ্যান্সার। 7 দিয়ে কেটে দিলাম 8। ব্যাস, এটা গুণ করে দেখে নেবে তোমরা। আমরা ইউনিট ডিজিট দেখে করে নিই। চলো, 4 দুগুণে 8, 6 48, 48, 8 8 64। ইউনিট ডিজিটে কত থাকবে? 4 থাকবে। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে সাইন এবং কস সম্পর্কিত কিছু অঙ্ক। ব্যাস, এবার আগের ক্লাসেই তোমাদের 3টে ফর্মুলা বললাম। সেটা হচ্ছে কি? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। ওকে, নেক্সট কি বললাম? নেক্সট বললাম সেম এটা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান ট্যান স্কোয়ার এ সমান 1। আর বললাম বড় মাইনাস ছোট, বড়কে কোসেক স্কোয়ার এ হয়ে গেল বড়, মাইনাস কট স্কোয়ার এ হয়ে গেল ছোট, সমান 1। ওকে, তোমাদের এই অঙ্কটা দেখে বুঝে নেওয়া উচিত যে এই অঙ্কটা হচ্ছে এখান থেকে নেওয়া। কিভাবে? দেখো, 2 আছে, রুট ওভার কোসেক স্কোয়ার এ মাইনাস 1। দেখো তো, এখান থেকে যদি তুমি এই 1টাকে বাম দিকে নিয়ে আসো আর এটাকে ডান দিকে নিয়ে যাও তো কি হবে? কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। ওকে, তার মানে এটা কি হয়ে গেল? কট স্কোয়ার এ গুণিত, ব্যাস, রুট ওভার। দেখো তো এখানে কি আছে? 1 মাইনাস কস স্কোয়ার এ। দেখো তো, সাইন স্কোয়ার এ সমান এই কসটা যদি ডান দিকে পাঠিয়ে দাও কি হবে? মাইনাস কস স্কোয়ার এ হবে, সমান কি? সাইন স্কোয়ার এ। ব্যাস, এটিকে নিয়েই খেলা, আর কিছু নেই। 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানে কি? সেক স্কোয়ার এ গুণিত 3 রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি? কস স্কোয়ার এ। এবার কি রুট আর স্কোয়ার উঠে যাবে? 2 ইন্টু কট এ ইন্টু সাইন এ বাই সেক এ ইন্টু 3 ইন্টু কস এ। আমরা জানি কি সেক হচ্ছে কসের উল্টো, তাহলে এটা কেটে গেল। ওকে, ব্যাস, 2/3 থাকলো ইন্টু কট এ। কট এ মানে কি? কট এ মানে হচ্ছে কস এ বাই সাইন এ ইন্টু সাইন এ। ব্যাস, সাইন এ কেটে গেল। 2/3 কস এ হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, দেখো, তোমাদের আমি বলে দিয়েছি যে একটি শর্টস এর মাধ্যমে করানো আছে সাইন, কস, ট্যান এর সমস্ত ভ্যালু 0, 30, 45, 60, 90, এই যে ভ্যালুগুলো বাম হাতের ট্রিকের মাধ্যমে করানো আছে। তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে সেই শর্টসটি অবশ্যই ভিজিট করো এবং এগুলো একদম ট্রিকের মাধ্যমে মুখস্থ করে নাও, ঠিক আছে? এবার তোমাদের বলে রাখি, দেখো, সাই বাবা লম্ব অতি মানে কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। কি ব্যাপারটা? একটা ত্রিভুজ আছে তোমার কাছে, ঠিক আছে? একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? এটা সমকোণী ত্রিভুজ মানে এটা কি 90 ডিগ্রি। দেখো, যে কোণের সাপেক্ষে করব তার অপোজিট বাহুটা কি হবে? হবে লম্ব। ওকে, তাহলে এটা কি হবে? ভূমি, এবং 90-র উল্টা অপোজিট কি হয়? অতিভুজ। ব্যাস, সাইন থিটা এর মান কত হবে? লম্ব বাই ভূমি। ধরে নাও লম্ব দেওয়া আছে 3, ভূমি দেওয়া আছে 4, আর অতিভুজ দেওয়া আছে 5। তাহলে এটা কত হবে? 3/4। লম্ব বাই অতিভুজ মানে 3/5। ওকে, কসাই খানাই ভীর অতি, ভীর ফর ভূমি, অতি ফর অতিভুজ। এটা কত হয়ে গেল? 4/5।
ট্রেনে চাপতে লাগে ভয়। লাগে মানে লম্ব, ভয় মানে ভূমি। কত হয়ে গেল? 3/4। ওকে। এবার সাইনের উল্টো হচ্ছে কি? কোসেক। কোসেক থিটা সমান হচ্ছে 1/sin। ওকে। কসের উল্টো কি হচ্ছে? সেক। সেক থিটা সমান 1/cos। আর ট্যানের উল্টা কি হচ্ছে? ট্যানের উল্টা হচ্ছে কট থিটা সমান 1/tan থিটা। ওকে, জাস্ট উল্টিয়ে দিব ভ্যালুগুলোকে, বুঝা গেল? ওকে। এবার আমরা এখানে বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট ট্রিপলেট জেনে নিই। ট্রিপলেট মানে কি? ট্রিপলেট মানে হচ্ছে আর কিছুই নয়, যদি একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে, ধরো যে এটা আর্ক দেওয়া আছে, এটা 15 দেওয়া আছে, তখন তুমি যদি অতিভুজ বার করতে চাও তখন তুমি কি করবা? আমরা জানি অতিভুজ সমান রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, মানে কি? রুট ওভার 64 প্লাস 225 সমান 982। এটা কার স্কোয়ার? এটা হয়ে গেল 17 স্কোয়ার। তার মানে তুমি বলবা এটা 17। ব্যাস। এগুলোই হচ্ছে ট্রিপলেট, যে আমাদের বারবার করে বার করতে যেন না হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি 8 15 থাকে তো পরবর্তী বাহুটা 17, এটা আমরা যেন দেখেই বুঝে যাই। ওকে, তাহলে কিছু ট্রিপলেট হচ্ছে ইম্পর্টেন্ট। 3 4 5। 3 4 5। নেক্সট হচ্ছে, এগুলো আসে পরীক্ষায় সিম্পলি, 5 12 13। ওকে। নেক্সট হচ্ছে 7 24 25। এগুলো কিন্তু পরীক্ষায় খুব দেখতে পাবা, ঠিক আছে? 8 15 17, মানে যদি একটা বাহু 8 হয়, একটা বাহু 15 হয়, একটা বাহু 17 হবে, একটা বাহু 7 হয়, একটা 24, তাহলে একটা কত হবে? 25 হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে 20 21 29। তোমরা কিন্তু এগুলো কিছু কিছু জিনিস মুখস্থ করে নাও। ওকে। 9 40 41, এগুলো পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে? ধরো নাও একটা বাহু দিয়ে দিল 9, একটা 40, তুমি কি বার করে দেখবা? তার জায়গায় তুমি একদম ডিরেক্ট মারবা কত? 9 40 থাকলে 41 হবে। ওকে। আরেকটা হচ্ছে 12 35 37। ব্যাস, এই কয়টা তুমি কিন্তু অবশ্যই মনে রাখো। আচ্ছা, এবার এদের গুণিতক গুলো ট্রিপলেট হবে। যেমন ধরো একে 2 দিয়ে গুণ করলা তো কত হবে? 6 8 10। এটাও কিন্তু খুব আসে পরীক্ষায়, ঠিক আছে? ব্যাস, কমপ্লিট। তাহলে তোমাদের ট্রিপলেটও কমপ্লিট। হুম। সাইন কস সম্পর্কে আর কিছু জানতে চাও? অবশ্যই কমেন্ট বক্সে জানাও যদি আরো কিছু জানতে চাও তবে। ঠিক আছে। এবার পূরক কোণ কাকে বলে? পূরক কোণ কাকে বলে? আর সম্পূরক কোণ কাকে বলে? ওকে। পূরক কোণ কাকে বলে? পরীক্ষায় আসে। পূরক কোণ কত? বলো, 20 ডিগ্রি এর পূরক কোণ কত? আর এখানে প্রশ্ন আসবে 20 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? পূরক কোণ মানে কি? যেন দুটো যোগ করে কত হয়? 90 ডিগ্রি হয়। তো 20 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? 70 ডিগ্রি। আর সম্পূরক মানে কি? যোগ করে যেন 180 হয়, তো এটা কত হবে? 160 ডিগ্রি। বুঝা গেল? যে দুটো কোণের যোগফল 180 হবে সেই দুটো কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। যেমন 100 সম্পূরক কোণ বলা হয়। যেমন 160 এর সম্পূরক কোণ কত? 20 ডিগ্রি। আর 70 এর পূরক কোণ কত? 20 ডিগ্রি। বুঝতে পারলা? যখন যোগফল 90 হবে তখন হবে পূরক কোণ, যখন যোগফল 180 হবে তখন হবে কি? সম্পূরক কোণ। ওকে, চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে এগিয়ে চলি। ব্যাস। একটি নির্বাচন, মোট ভোটারের 60% ভোট দিয়েছে। এর মধ্যে 75% প্রার্থী এ কে ভোট দিয়েছেন এবং বাকিরা বি কে ভোট দিয়েছেন। যদি বি প্রার্থী এত ভোট পান তাহলে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা কত? ইজি প্রশ্ন। মোট নিবন্ধিত ভোটার হচ্ছে 100। তাহলে 100 এর মধ্যে 60% ভোট দিয়েছে, মানে কি 60 জন ভোট দিয়েছে। এর মধ্যে এ কে দিয়েছে কত? 75%। 60 এর 75%, এ পেয়েছে কত? 60 এর 75%। আর তাহলে বি কত পেয়েছে? 75 বাদ, তাহলে কত? 25% পেয়েছে বি। ওকে। বি পেয়েছে 7500 ভোট, মানে 7500 ভোট। ঠিক আছে।
তার মানে কি 60 এর 25% সে কত 7,500। ওকে, চলো কাটাকুটি করে নাও। 25 দিয়ে কেটে গেল কত 3 0 0। ওকে, 6 দিয়ে কেটে গেল কত 5 0। তাহলে 1 মানে কত হয়ে গেল 5 0 0। তাহলে 100 মানে কত, এটাই কি, এটাই মোট ভোট। 100 মানে কত হয়ে গেল 5 0 0 0 0। ব্যাস কমপ্লিট, তোমার অঙ্ক কমপ্লিট। ওকে, চলো নেক্সট। পি এবং কিউ একসঙ্গে 15 ঘন্টায় একটি ট্যাঙ্ককে জল দ্বারা ভর্তি করতে পারে। পি একা 24 ঘন্টায় ভর্তি করে, আমরা অনেকবার করে নিয়েছি। পি প্লাস কিউ করে কত ঘন্টায় 15 ঘন্টায়, পি করে কত ঘন্টায় 24 ঘন্টায়। তাহলে আমরা কি করব, এর এলসিএম নেব। এলসিএম করার নিয়ম আগে তোমাদের বলে দিই কিভাবে। প্রথমে হচ্ছে বড় সংখ্যাটাকে লেখো, 2 × 12 থাকলো 2, 4 হলো 2, 8 হলো 3 × 8 = 24। ব্যাস, এবার 15, 15 এর মধ্যে কত 3 × 5, 3 তো আছেই, 5 দিয়ে গুণ করে দাও, হয়ে গেল আমাদের এলসিএম। ব্যাস, 3 × 5 = 15, বাদ থাকলো কত 8, 3 × 8 = 24, বাদ থাকলো কত 5। ওকে, কিউ কত ঘন্টায় এককভাবে ট্যাঙ্কটির 1/4 ভর্তি করতে পারবে। ট্যাঙ্কটি কত আছে 2 × 2 × 2 × 3 × 5, তোমরা অবশ্যই গুণ করে নিতে পারো। এর 1/4 ভরবে কে, ভরবে কিউ। কিউ এর এফিসিয়েন্সি কত, দেখো পি এর এফিসিয়েন্সি 5, পি প্লাস কিউ এর এফিসিয়েন্সি 8, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত 3। ব্যাস, কাটাকুটি করো, 3 দিয়ে 3 কেটে গেল, 5 × 10, 10 ঘন্টায় সে ভর্তি করে দিতে পারবে 1/4। ব্যাস, নেক্সট। টাইম অ্যান্ড ওয়ার্কের তো অনেক অঙ্ক করেছি আমরা, ইজি ইজি অঙ্কই পড়ে পরীক্ষায়, সো এই ব্যাপারে আমাদের কিছু জানার নেই। চলো নেক্সট। আমরা ঠিক আগের ক্লাসেই এই অঙ্কটা মনে হয় করে আসলাম। কি, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এখানে এ বি সি একটা ত্রিভুজ, ডি বিন্দুতে বিডি লম্ব অফ এসি। এটা কি ডি বিন্দু, এটা কি হয়ে গেল লম্ব মানে কি 90 ডিগ্রি। ব্যাস, ডি বি সি সমান 21, এটার মান বলে দিয়েছে কত 21। ই হলো এমন একটি বিন্দু বিসি এর ওপর যাতে সিএই সমান 27 ডিগ্রি হয়। এই কোণটা কত 27 ডিগ্রি। তাহলে এ ই বি কত, আমরা কিন্তু সেম অঙ্ক এর আগের ক্লাসেই করে আসলাম। এই কোণটা মানে কি 27 প্লাস সি কোণ, বিপরীত কোণগুলির সমষ্টি হয়ে গেল এই তোমার এই কোণটা। দেখো এটা কত 21, এটা কত 90। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয় 180, তো 90 তো এটা হয়ে গেল। তাহলে এই দুটো মিলিয়ে কত হবে 90। চলো, এটা যদি 21 হয়, 90 থেকে 21 বাদ দিয়ে দাও 69। ব্যাস, তাহলে এই কোণটা কত হলো 69 প্লাস 27, 9 7 6, 6 3 9, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, কনসেপ্ট এর আগের ক্লাসে কিন্তু বুঝিয়ে দিয়েছি খুব ভালো করে, ঠিক আছে। নেক্সট, একটি গাড়ি 60 কিমি/আওয়ার গতিবেগে এত কিমি যায়, এত কিমি/আওয়ার গতিবেগে আরো এত কিমি যায়, এত কিমি যায়, এত কিমি/আওয়ার গতিবেগে গড় গতিবেগ কত, আমরা কিন্তু অলরেডি শিখে নিয়েছি। গড় গতিবেগ মানে স্পিড সমান কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ব্যাস, এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। টোটাল ডিস্টেন্স কতটি বলো, 70, 80, 70 আর 80 কত হলো 150, 150 আর 50-এ 200 কিমি। ব্যাস, টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার হচ্ছে টোটাল টাইম। এবার আমরা একটু আগে লেকচার শিখলাম যে টাইম সমান কি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে বলো 70 কিমি যায় এত কিমি/আওয়ারে, তাহলে তার টাইম কত হলো 70/60। চলো কত হলো টাইম 70/60, প্লাস এখানে টাইম কত হলো 80/80, প্লাস এখানে টাইম কত হলো, এখানে হলো 50/40। ব্যাস, হয়ে গেল আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। 0 0 কেটে গেল, এটা তো কেটে 1 হলো, এটা কেটে গেল। ওকে, তাহলে কত হলো 200, তো উপরে থাকলো বাই, এদিকে কি করব 7/6। আচ্ছা, 7/6 প্লাস 1 প্লাস 5/4, তার লসাগু করে নাও, 6 আর 4 12 লসাগু। ব্যাস, হলো 7 দুগুণী 14 প্লাস 12 প্লাস 3 3 5 15।
তাহলে কত হলো 200 গুণিত 12 বাই 4 2 6 6 5 11 1 হাতে থাকলো 1 2 3 একে 4। ব্যাস এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, 2400 বাই 41। ওকে, 4 4 24 বেশি হয়ে গেল, তাহলে 4 5 20, 5 একে 5 4 5 20। ওকে, নামলো কত 35 শূন্য। ব্যাস 4 9 36 বেশি হয়ে গেল 8 দিয়ে, 4 8 একে 8 4 8 32। ব্যাস হয়ে গেল আমাদের 58 পয়েন্ট সামথিং। আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু কনসেপ্ট এর আগের ক্লাসে শিখে নিয়েছি। ওকে, নেক্সট। 8 বছর আগে আমন এবং রিয়ার বয়সের অনুপাত ছিল এত, আজ থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত। আমনের বর্তমান বয়স কত? এটা কিন্তু অনুপাত সমানুপাত ক্লাসে আমরা অলরেডি শিখে আসলাম। দেখো কি করতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট। 8 বছর আগে -8, 8 বছর পরে মানে +8। 8 বছর আগে আমান আর রিয়া বয়স অনুপাত কত ছিল? 4:3। 8 বছর পরে তাদের বয়স অনুপাত কত হলো? 5:4। এবার আমরা কি জানি? আমরা জানি বয়সের পার্থক্য কিন্তু অলওয়েজ সমান থাকে। দুজনের বয়সের পার্থক্য অলওয়েজ সমান। এই বেসিসেই কিন্তু আমরা এজ এর সমস্ত অঙ্ক করব। এদের মধ্যে পার্থক্য কত? 1। এদের মধ্যে পার্থক্য কত? 1। ব্যাস সমান আছে। তার মানে কি 4 থেকে 5 হলো, 3 থেকে 4 হলো, কত বাড়লো? 1 বাড়লো, কিন্তু 1 ইউনিট বাড়লো। আর এখানে কত বাড়লো? 8 আর 16 বছর। ব্যাস, তাহলে আমনের বর্তমান বয়স হলো 8 বছর আগে আমনের বয়স কত? 4 ষোলং 64, বর্তমানে +8 হয়ে গেল 72। ব্যাস এদিক দিয়ে যাও, 8 বছর পরে আমনের বয়স কত? 5 ষোলং 80, 8 বছর আগে -8 সমান 72। ব্যাস যে কোনো দিক দিয়ে যেতে পারো। এটা কিন্তু আমরা অনুপাত সমানুপাত ক্লাসে অলরেডি করে নিয়েছি। ব্যাস, এবার হচ্ছে গসাগু এবং লসাগু সম্পর্কিত কিছু অঙ্ক। দেখো গসাগু লসাগু থেকে একটাই অঙ্ক পড়ে, সেটা হচ্ছে কি দুটি সংখ্যার গসাগু ইনটু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ব্যাস, এবার দেখো তো গসাগু কত দেওয়া আছে? 12। লসাগু দেওয়া নেই, তো এক্স ধরে নাও, সমান গুণফল দেওয়া আছে 2160। ব্যাস, 12 দিয়ে কেটে দাও, 12 একে 12 নামলো 9, 8 বেরাং 96 হয়ে গেল এক্স সমান 180। ওকে, ব্যাস, চলো এবার এখানে একটা কনসেপ্ট শিখে নিই। কেমন কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে গসাগু, ভগ্নাংশের গসাগু এবং লসাগু। কেমন প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে 2/3, 4/5, 7/9 এর গসাগু কত? তাহলে কি করতে হবে? আর চেয়েছে কি লসাগু কত? ব্যাস, দেখো যেটা চাইবে সেটা হচ্ছে ওপরেরটার তাই করতে হবে এবং নিচেরটার, দেখো গসাগু চেয়েছে মানে কি ওপরের গুলার গসাগু নিচের গুলার লসাগু। ওকে, লসাগু চেয়েছে তার মানে কি ওপরের গুলার লসাগু নিচের গুলার গসাগু। ওকে, ব্যাস দেখো ওপরের গুলার গসাগু কত? 2 4 আর 7 এর গসাগু কত হলো? 1। আর 3 5 আর 9 এর লসাগু কত? প্রথমে 9 কে লিখবো, 9 মানে কত? 3 ইন্টু 3, 3 তো হয়ে গেল, 5 চলে আসলো, তাহলে 1/45 হয়ে গেল আমাদের অ্যান্সার। আর যদি লসাগু বলে ওপরের গুলার লসাগু 2 4 এবং 7 এর লসাগু 7 ইন্টু 4, 4 এর মধ্যে 2 চলে আসলো মানে হয়ে গেল। আর গসাগু কত? 3 5 9 এর গসাগু হচ্ছে 1, 2 4 7 28। ওকে, বোঝা গেল ব্যাপারটা? ব্যাস, চলো তাহলে আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। 469 এবং 474 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? এটা আমাদের করে দেখতে হবে। 469 তো বাদ, 470 বাদ, 4 471, 473, আর কিছু হবে না। এই দুটোর মধ্যেই আমাকে চেক করে দেখতে হবে। চলো দেখো তো, এই সংখ্যা কি দিয়ে কাটে? 3 দিয়ে কি কাটে? 4 7 11, 11 একে 12, মানে এটা 3 দিয়ে কেটে যায়। ব্যাস, এটা তাহলে মৌলিক সংখ্যা নয়। ওকে,
এটা দেখো তো 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হচ্ছে, তার মানে কি 11 দিয়ে কেটে যাবে, 11 দিয়ে 4 11 44, 3 নামলো 33, 11 দিয়ে কেটে গেল, মানে কি এটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে কতগুলো মৌলিক সংখ্যা? 0টা মৌলিক সংখ্যা রয়েছে। এটা আগের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি কনসেপ্ট। বিক্রেতা ক্রেতাদের জন্য স্কিম প্রদান করে। কোন স্কিমে বিক্রয় মূল্য সবচেয়ে বেশি? এখানে কিন্তু ফোকাস করার বিষয় তিনটে। একটা হচ্ছে গ্রহীতার জন্য লাভ, সব থেকে বেশি লাভ। একটা হচ্ছে বিক্রেতার বিক্রেতার সব থেকে বেশি লাভ। আর একটাতে এটাতে কি বলে? বিক্রয় মূল্য সব থেকে বেশি। বিক্রয় মূল্য বেশি। বিক্রয় মূল্য বেশি কখন হবে বলো? যখন তুমি কোনো একটা জিনিস বিক্রি করছো, কিছু টাকা দাম লেখা আছে, বিক্রয় মূল্য বেশি কখন হবে? যখন তুমি ছাড় সব থেকে কম দেবা, তখনই বিক্রয় মূল্য বেশি হবে। গ্রহীতার লাভ কখন বেশি হবে? যে কিনছে তার লাভ কখন বেশি হবে? যখন সে ম্যাক্সিমাম ছাড় পাবে। আর বিক্রেতার লাভ কখন বেশি হবে? যখন সে সব থেকে কম ছাড় পাবে। তো বুঝতে পারলা এখানে কোন প্রশ্নে কি জানতে চাইছে? এখানে জানতে চাইছে বিক্রয় মূল্য সব থেকে বেশি, তার মানে কি? তার মানে হলো ছাড় সব থেকে কম। চলো এখানে কত? দুটি 14% দুটি ছাড়, তাহলে কি -14, -14, মাইনাসে প্লাস 14 ইন্টু 14 196/100, তাহলে কত হলো? -28 প্লাস 1.96, মোটামুটি 2 যদি বাদ দিয়ে দাও তো 26% মতো ছাড়। ওকে, আইডিয়া কাছাকাছি গেলাম, আমাদের তো প্রপার অঙ্ক করার প্রয়োজন নেই। দেখো 22 আর 29 দুটো যোগ করতে হবে। দুটো যোগ করলে মোটামুটি অনেক বেশি হয়ে যাবে। কত? 2 আর 9 1 আর 4 একে 5, 51 মাইনাস সামথিং হবে। যদি 4 বা 5 বিয়োগ হবে, এটাও অনেক বেশি। ব্যাস, এটা করো। 22 এবং 7, 22 আর 7 কত হলো? 22 -22 প্লাস কত হয়ে গেল? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 একে 15/2, তাহলে কত হলো? -29 প্লাস 1 100, কত হলো? 1.54, তার মানে কত হলো? 27.46 এরকম। ওকে, এবার বলছে 14% আর 6%। 14 -6 মাইনাস মাইনাসে প্লাস 84/100, মানে কত হলো? -20 প্লাস 0.84, মানে কত হলো? -19.16%। বলো তো সব থেকে ছাড় কোনটাতে বেশি হলো, কম হলো? সব থেকে ছাড় কম মানে কি বিক্রয় মূল্য সব থেকে বেশি, তাহলে আমাদের স্কিম 4। এটা কিন্তু তোমাদের প্রতিটা করে দেখার দরকার নেই। দেখো 14 আর 14 মানে এটা অনেক বেশি ছাড় হয়ে গেল। 22 আর 29 এটা তো 50-এর বেশি ছাড় হয়ে গেল মোটামুটি, ঠিক আছে? 22 আর 7 এটাও অনেক বেশি, কিন্তু 14 আর 6 এটা হয়ে গেল সব থেকে কম। আমরা করে দেখে নিলাম একটা বা দুটো, ঠিক আছে? নেক্সট, a প্লাস 1/a সমান 6, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? এটা আমরা তো জানি কি n স্কোয়ার মাইনাস 2, 6 এর স্কোয়ার 36 মাইনাস 2 সমান হয়ে গেল 34। এখানে কিন্তু বলার মতো অনেক কিছু রয়েছে। চলো তাহলে আমরা এখানে একটা বিশাল টপিক কভার করতে চলেছি, অ্যালজেব্রা পোর্শন। ওকে, দেখো তবে আমরা শুরু করি। অ্যালজেব্রা পোর্শন একটা হিউজ পার্ট, যেটা হচ্ছে a প্লাস 1/a সমান, ধরে নাও দেওয়া আছে n একটা ভ্যালু, n একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত হবে? এটা হবে n স্কোয়ার মাইনাস 2। এটা যদি 5 হয় তো এটা কত হবে? 5 এর স্কোয়ার 25 মাইনাস 2 মানে 23। বুঝতে পারলা? ব্যাস, তারপরে এখান থেকেই চলে আসো। a কিউব প্লাস 1/a কিউব সমান কত হবে বলো? n কিউব মাইনাস 3n। ওকে, তারপরে বলো তো, ধরে নাও এটা যদি 5 হয়, ওকে, তাহলে এটা কত হলো? 5 এর স্কোয়ার 25 মাইনাস 2 মানে 23। এটা কত হলো? 5 এর কিউব 125 মাইনাস 3 5 15, মানে কত হলো? 110। ওকে, তারপরে তোমার ধরে নাও প্রশ্ন আছে এটা, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কত হবে? ওকে, তাহলে আর কি আমরা এটা থেকে আসবো? না,
এখান থেকে প্রথমে এখানে জাম্প মারবো স্কোয়ার করে, তারপরে এখান থেকে আমরা এটাকে স্কোয়ার করলে এখানে চলে আসবো। ব্যাস, তাহলে এইটাকে যদি n মেনে চলি তাহলে কি হবে, 23 এর স্কোয়ার মাইনাস 2। ওকে, এবার ধরে নাও a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 এসেছে, তো কি করবো, আমি এটা থেকে স্কোয়ার করে আসবো। বুঝতে পারলা ব্যাপারটা? যখন স্কোয়ার করছি তার মানে কি n স্কোয়ার মাইনাস 2 হচ্ছে 110 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস 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 প্লাস, আমরা কিন্তু সবসময় প্লাস থেকেই প্লাসে যাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখো। ওকে, ব্যাস। আরো একটা বিষয় বলে দিই তোমাদের, ধরে নাও কোথাও আছে এরকম a প্লাস 1 বাই a সমান n বা 5, ঠিক আছে, 5 বা যে কোনো সংখ্যা হতে পারে, আমি একটা 5 নিলাম এক্সাম্পলের জন্য, ঠিক আছে। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে আমি স্কোয়ার করব না, আমি কিউব করব না, আমি শুধু প্লাসের জায়গায় মাইনাস করব। ওকে, বোঝা গেল? তখন কি হবে, তখন হবে রুট ওভার এন স্কোয়ার মাইনাস 4। আমি কি করলাম, মাইনাস করলাম, তাই জন্য মাইনাস 4। ওকে, তার মানে এটা যদি 5 হতো তো কি হতো, রুট ওভার 5 এর স্কোয়ার 25 মাইনাস 4 মানে রুট ওভার 21। ওকে, আমরা তো প্লাস থেকে মাইনাসে চলে গেলাম। এবার আমি আসছি মাইনাস থেকেও প্লাসে যাওয়া উচিত, সমান এন দেওয়া আছে বা কোনো একটা সংখ্যা 5 দেওয়া আছে। এবার বলছে এ প্লাস 1 বাই এ সমান কত হবে। ওকে, দেখো আমি কোনো স্কোয়ার করিনি, আমি কোনো কিউব করিনি, কিচ্ছু করিনি, আমি শুধু মাইনাসকে প্লাস করছি। ব্যাস, এটা কিন্তু মাথায় রাখো। ওকে, তাহলে আমি কি করব, রুট ওভার এন স্কোয়ার প্লাস 4, প্লাস করছি প্লাস, মাইনাস করছি মাইনাস, ঠিক আছে। এটা যদি সংখ্যা হিসেবে করি, 5 এর স্কোয়ার 25 প্লাস 4 মানে রুট ওভার 29। ওকে, বোঝা গেল? ব্যাস, চলো এবার তোমাদের জন্য একটা বিষয় আমি একটা উদাহরণ দিই। ধরো যে এরকম দেওয়া আছে কোথাও এ কিউব প্লাস 1 বাই এ কিউব সমান, হ্যাঁ, 27 দেওয়া আছে কোথাও, হ্যাঁ। এবার তোমার চেয়েছে কি, 27 না 7 দেওয়া আছে ধরে নাও, চেয়েছে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব সমান কত। ব্যাস, এটা তোমার প্রশ্ন চাওয়া। এবার হচ্ছে বিষয়, দেখো আমি এখান থেকে এখানে যাব, আমি কি করছি, কিছুই করছি না। এখানে একটা টার্ম ছিল, সেই টার্মটা এখানেও আছে। ওকে, এখানে একটা টার্ম ছিল, সেই টার্মটা এখানেও আছে। শুধু আমি প্লাস কে মাইনাস করছি, আর কিন্তু কিছু চেঞ্জ করছি না। আর প্লাস কে মাইনাস চেঞ্জ করা মানে কি, আমরা জানি রুট ওভার এন স্কোয়ার মাইনাস 4, যেহেতু মাইনাস করছি সো মাইনাস 4। তার মানে কি রুট ওভার 7 স্কোয়ার 49 মাইনাস 4, তার মানে কত, রুট ওভার 45। 45 মানে কত, রুট ওভার 5 গুণিত 9, 9 থেকে 3 বেরিয়ে গেল, 3√5 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, বা রুট ওভার 45। বোঝা গেল? দেখার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু কিউব ছিল, কিন্তু আমি ওটাকে কিন্তু আমার ফোকাস নয়, এটা একটা জাস্ট একটা টার্ম হিসেবে ধরো তুমি, ঠিক আছে। আমি কি করছি, প্লাস কে মাইনাস করলাম, এটা আমাদের ফোকাস থাকা উচিত, আমি প্লাস কে মাইনাস করলাম। ওকে, এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 সমান আমি বলে দিয়েছি কত, 9। ওকে, তাহলে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 সমান কত হবে, এটা কিন্তু তোমরা অবশ্যই হোমওয়ার্ক বা কমেন্ট বক্সে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট প্রশ্ন, যেটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা তো প্লাস থেকে প্লাসে চলে গেলাম। ধরে নাও এরকম আছে কোথাও এ মাইনাস 1 বাই এ সমান দেওয়া আছে এন। এবার প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান কত। ব্যাস, বোঝা গেল? ধরে নাও এখানে এন এর জায়গায় আছে 3। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার সমান কত হবে। দেখো, যখন এখানে মাইনাস টার্ম ছিল এবং মাইনাস থেকে আমি প্লাসে আসছি, তখন কিন্তু প্লাস থেকে প্লাসে এসেছিলাম বলে আমি কি লিখেছিলাম, এন স্কোয়ার মাইনাস 2। এখানে কি করব, মাইনাস থেকে প্লাসে আসছি বলে এন স্কোয়ার প্লাস 2। ওকে, রুট ওভার এন স্কোয়ার প্লাস 2। ওকে, তাহলে 3 এর স্কোয়ার কত হয়ে গেল, 3 3 9 প্লাস 2 মানে 11। বোঝা গেল? এবার আমি আসছি এ কিউব মাইনাস 1 বাই এ কিউবে। আচ্ছা,
এখানে কিন্তু প্রথমে সবগুলোই প্লাস ছিল, এখানে দেখো ওয়ার্ড টার্ম গুলো কিন্তু মাইনাস আসবে। ওকে, এ কিউব মাইনাস 1/a কিউবে আসতে চাইছি। চলো চলে আসি, ওখানে কি করেছিলাম, ওখানে করেছিলাম এন কিউব মাইনাস 3n, এখানে কি করব, এন কিউব প্লাস 3n। ব্যাস, এন কিউব কত, 3 এর কিউব কত 27 প্লাস 3 3 9, তাহলে 7 আর 9 কত হয়ে গেল 36 হয়ে গেল আমাদের অ্যান্সার। ব্যাস। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট বিষয়, a প্লাস 1/a সমান 2, এর জায়গায় এরকম থাকতে পারে x প্লাস 1/x সমান 2। যদি স্পেশাল এই 2 টার্মটা থাকে তবে কিন্তু কেসটা স্পেশাল হয়ে গেল। কি স্পেশাল, তখন a সমান 1 বা x সমান 1 বসিয়ে দিব। ধরো যে এরকম আছে, এরকম দিয়ে তোমার প্রশ্ন করেছে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 3 প্লাস a এর স্কোয়ার প্লাস a প্লাস 1 সমান কত। ব্যাস, এবার তুমি কি দেখলা, তুমি পেয়ে গেছো a সমান হয়ে গেল 1। তাহলে 1 টু দি পাওয়ার 6 ও 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। হুম, এবার তোমাদের প্রশ্ন আছে এ প্লাস 1/a সমান 2, তোমাদের কিন্তু এটা দেখলেই যেন মনে চলে আসে এখানে এ সমান আমাদের 1। এবার প্রশ্ন কি হচ্ছে, এ টু দি পাওয়ার 2016 প্লাস 1/a টু দি পাওয়ার 2017 সমান কত। এবার তো তোমাদের মাথায় হাত, আরে 16 আর 17, 2016 2017, এটা আমরা কিভাবে যাব। কোনো চাপ নেই, আমি কি এ সমান 1 বসাবো, 1 টু দি পাওয়ার 2016 কত 1, এবং 1 টু দি পাওয়ার 2017 কত 1, তার মানে কত 1 প্লাস 1 সমান 2। ওকে, ব্যাস, তাহলে চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট টপিক। এখানে কি আরো একটা বিষয় বলা উচিত, চলো আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আমি তোমাদের এখানে জানিয়ে দিই, যে অঙ্কটা খুব পড়ে পরীক্ষায়। সেটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান কি হবে। ওকে, যখন ম্যাক্সিমাম আসে পরীক্ষায় কি এ প্লাস বি প্লাস সি সমান 0, এবার প্রশ্ন হলো যে এটা সমান কি হবে, তাহলে এটা সমান হবে 0। ওকে, এটা কিন্তু তোমাদের, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি হবে 3abc, এটা কিন্তু তোমাদের এক্সামে খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, চলো এর থেকে যদি বেশি জানার প্রয়োজন হয়, আমরা যদি দেখতে পাই তখন আমরা জানবো। চলো এখন নেক্সট প্রশ্নে এগিয়ে চলি, ক্লাস অনেক লম্বা হচ্ছে, তাই তো। চলো নেক্সট, একটি সংখ্যার 3/5 যদি ওই সংখ্যাটির অর্ধেকের চেয়ে 4 বেশি হয়, সংখ্যাটি কত। এটা অপশন টেস্ট করে নিতে পারো, বা কোনো দরকার নেই। একটি সংখ্যা এক্স, এর 3/5 মানে কি, এই যে 3/5 যদি মানে সমান ওই সংখ্যাটির মানে এক্স এর অর্ধেক 2/2 এর চেয়ে 4 বেশি। ব্যাস, এটা আমরা ক্যালকুলেশন করে নেব, আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি করব, 3x/5, এই x বার টার্মটাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কত হয়ে গেল x/2 সমান 4। এবার আমরা লসাগু করে নেব 10, তাহলে 2 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করলাম 2, 3 দুগুণে 6x মাইনাস 5x সমান 4, x সমান হয়ে গেল 4 10 40। ব্যাস, কমপ্লিট। নেক্সট, এ এবং বি একটি কাজ এতদিনে শেষ করতে পারে, বি এবং সি এতদিনে করতে পারে, এ এবং সি এতদিনে করতে পারে, তারা একসঙ্গে করলে কাজটি কতদিনে শেষ হবে। এ প্লাস বি করে কত দিনে, 5 6 30, 32/5 দিনে। বি প্লাস সি করে কত দিনে, 7 9 63, 64/9 দিনে। এ প্লাস সি করে কত দিনে, 3 5 15, 16/3 দিনে। এবার আমাদের কি করণীয়, এলসিএম, এবার ভগ্নাংশের এলসিএম করতে আমরা শিখে গেছি। কি করতে হবে, ওপরের গুলোর এলসিএম, নিচের গুলোর এসসিএফ। নিচের গুলোর এসসিএফ হয়ে গেল 1, গসাগু 1, ওপরের গুলোর লসাগু কত 64, তাহলে হয়ে গেল আমাদের এলসিএম কমপ্লিট। ওকে, ব্যাস। এবার দেখো 64 কে 32 দিয়ে ভাগ করো, কত হলো 2, 5 দুগুণী 10। 64 কে 64 দিয়ে ভাগ করো 1, 9 1 কে 9।
64কে 16 দিয়ে ভাগ করো 4, 3 4 12। ব্যাস, তাহলে a প্লাস বি প্লাস সি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 10, 12, 22, 22 আর 9 31। কেন? কারণ দেখো, তুমি যখন a প্লাস বি 10, বি প্লাস সি 9, এ প্লাস সি 12, তাহলে আমি যখন যোগ করছি তিনটাই, দেখো এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি, দুইবার এ এলো, দুইবার বি এলো, দুইবার বি এলো, দুইবার সি এলো, আর দুইবার এ হলো, তাই জন্য 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কত? 31। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 31/2। এবার বলছে টোটাল কাজ 64 করবে কত? 31/2 এফিসিয়েন্সি নিয়ে। তার মানে কত হলো? 64 দুগুণে 4 দুগুণে 8, 6 দুগুণে 12 বাই 31। চলো 31 দিয়ে ভাগ করে নাও। 4 পূর্ণ 4 এর 31 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট। এই তো কলা ভাগ করা আমরা তো শিখে নিয়েছি। আমরা কি করব? প্রথমে এই অনুপাতটাকে আমি পূর্ণ সংখ্যার অনুপাতে ভেঙে নেব। ঠিক আছে? ভাঙার জন্য কি করতে হবে? নিচের যে সংখ্যাগুলো থাকবে তাদের লসাগু দিয়ে গুণ। 9, 9, 2 এবং 5 এর লসাগু কত? 5 9 45 দুগুণে 90, 90 দিয়ে গুণ করে দাও। 90 ইন্টু 7/9 ইস টু 90 ইন্টু 3/2 ইস টু 90 ইন্টু 2/5। চলো কাটো, 9 দিয়ে কেটে গেল 10, 2 দিয়ে কেটে গেল 45, 5 দিয়ে কেটে গেল 5 8 90। তাহলে কত হলো? 70 ইস টু 3 5 15, 3 4 12 1 13 ইস টু 18 দুগুণে 36। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের কি? অনুপাত। এবার বলছে তৃতীয় বাঁদর কতগুলো পেয়েছে? তৃতীয় বাঁদর কত পেয়েছে? 36 ভাগ। কত ভাগের মধ্যে? টোটাল করো। 5 6 1 3 3 6 6 7 13 1 14 4 হাতে থেকে 1 2 241 ভাগের মধ্যে কতটা কলা? 241টাই আছে। তাহলে এ পেল 36টা কলা। ব্যাস। হরিহর বাবু প্রতি মাসে এত বেতন পান, তিনি তার বেতনের 30% সঞ্চয় করে, তাহলে ব্যয় কত পার্সেন্ট করে? 70%। ব্যাস, 1890 এর 70% বার করে নাও। 0 0 0 0 কেটে গেল। ওকে, 7 9 63, হাতে থাকলো 6, 7 8 56, 6 6 12 62, 7 1 7 6 13। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, 2 ফেব্রুয়ারি 2023 থেকে 23 এপ্রিল 2023 পর্যন্ত সময়কালের জন্য সুদের হার কত? সরল সুদ। সরল সুদ I is equal to PRT/100। এটা একটাই সূত্র হচ্ছে তোমার পুরো সরল সুদের সূত্র, যেখানে পি কত দেওয়া আছে? 2000 টাকা। আর কত দেওয়া আছে? 7%। টি কত দেওয়া আছে? জানি না, বাই 100। সময়টা আমাকে কি করতে হবে? কাউন্ট করে দেখতে হবে কত দিন। আমরা সময় সবসময় কিসে লিখি? বছরে। দিনকে আমরা বছরে ট্রান্সফার করে নেব। ওকে, চলো। 9 ফেব্রুয়ারি থেকে 23 এপ্রিল 2023 সাল, মানে 9 ফেব্রুয়ারি মাস কি হচ্ছে? এটা কিন্তু লিপ ইয়ার নয়, সুতরাং ফেব্রুয়ারি মাস হবে 28-এ। তো 28 থেকে 9 বাদ দিয়ে দাও। 18 থেকে 9 বাদ 9, এখানে হয়ে গেল 1, 19 দিন। প্লাস ফেব্রুয়ারি মাস হয়ে গেল ফেব্রুয়ারি, তারপরে হয়ে গেল মার্চ। মার্চ কতর মাস? মার্চ হয়ে গেল তোমার 31। ওকে, প্লাস এপ্রিল। এপ্রিলে কত দিন? এপ্রিলের 23 তারিখ অবধি। কত হলো? 9 1 10, 10 3 13, আর 3 3 6 1 7, 73 দিন। 73/365 বছর। ওকে, বছরে ট্রান্সফার করে নিলাম। এবার কেটে দাও। কত দিয়ে? 5 দিয়ে কেটে গেল, 5 দিয়ে কেটে গেল, 4 0 0 0 0 কেটে গেল, 4 সাথে কত হলো? 28 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। সরল করো। চলো সরল করে নাও। কি আছে? রুটের ভিতরে আছে, বেরিয়ে যাবে। 144 থেকে 12 বেরিয়ে গেল, এখানে 7, প্লাস এখানে 8 বেরিয়ে গেল, এখানে 5, মাইনাস 10 বেরিয়ে গেল 6, 7 বেড়াং 84, 5 8 40, মাইনাস 60। তার মানে কত হলো? 4 8 4 12 মাইনাস 60 সমান 64। হয়ে গেল আমাদের কমপ্লিট। সেকশন 2 আমাদের কমপ্লিট। ওকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও।
তোমাদের নেক্সট ক্লাসের জন্য একটি টার্গেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 20 কমেন্টস। যখনই তোমাদের 20 কমেন্টস কমপ্লিট হয়ে যাবে, আমি নেক্সট ক্লাস তোমাদের লাঞ্চ করে দেব। ঠিক আছে? ক্লাসগুলো অনেক লেন্দি হচ্ছে, কিন্তু অনেক প্রফিটেবল হচ্ছে, তাই তো? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমাদের টার্গেট হচ্ছে 20 কমেন্টস, অ্যান্ড 20 কমেন্টস তোমরা যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমরা নতুন লেকচার পেয়ে যাবে। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।